আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র এবং এফডিআর এই ২ টা বিষয়ের মধ্যে পার্থক্য আজকে আলোচনা করব। তো আপনাদেরকে ১ম এই ২ টা জিনিসের বেসিকটা সম্পর্কে একটু ইনফরমেশন দেই। সেটা হলো সঞ্চয়পত্র মানেই হলো আমার আপনার সঞ্চয়ের টাকা যখন আমরা সরকারকে ধার বা ঋণ হিসেবে দেই, তখন সরকার তার বিপরীতে প্রমাণ হিসেবে আমাকে একটা রিসিট দেয়। যে রিসিটটাতে আমার নাম লেখা থাকে, আমি কত টাকা দিয়েছি, কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবো এবং কবে আমার টাকাটা ফেরত দেওয়া হবে আমাকে, সেরকম বিস্তারিত কিছু লেখা থাকে। ওই রিসিপ্টটাই মূলত সঞ্চয়পত্র বা এই প্রোগ্রামটাকেই বলা হচ্ছে সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রের টাকা সরকারই আমাকে ফেরত দিতে বাধ্য। যেহেতু সরকার আমার কাছ থেকে নেয়, সরকারি ইন্টারেস্টের টাকাও ফেরত দিতে আমাকে বাধ্য এবং এই টাকাটা ইউজ করে মূলত সরকার। মূলত বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার জনগণের কাছ থেকে যে কয়ভাবে ঋণ নিয়ে থাকে তার মধ্যে সঞ্চয়পত্র অন্যতম। অপরদিকে এফডিআর হলো যার পুরো নাম ফিক্সড ডিপোজিট রিসিট, অর্থাৎ আমার আপনার সঞ্চয়ের টাকা আমরা যখন কোনো একটা ব্যাংকে ফিক্সড টাইমের জন্য ডিপোজিট করি, তার বিপরীতে ব্যাংকও আমাকে একটা রিসিট দেয়। সেই রিসিটটাকেই বলা হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিট। এই টাকাটা ব্যাংক আমার কাছ থেকে নেয়, ব্যাংক নিজে তার অন্যান্য পার্টিকে লোন দেয়, ব্যাংকই আমাকে এই টাকাটা ফেরত দিতে বাধ্য এটার ইন্টারেস্ট সহ। একটা কমন এক্সাম্পল দেয়, যেমন আপনি সোনালী ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনলেন, এটার অর্থ হলো আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা দিয়ে দিলেন সরকারকে, সরকার ফেরত দিবে সোনালী ব্যাংকের মাধ্যমে আবার আপনাকে। কিন্তু আপনি সোনালী ব্যাংকে গিয়ে যদি আবার এফডিআর করেন, এটার অর্থ হলো আপনি সোনালী ব্যাংকেই টাকাটা জমা দিয়েছেন, সোনালী ব্যাংক এই টাকাটা ইউজ করবে মানে লোন দিবে, এটা দিয়ে সে ব্যবসা করবে, আবার সোনালী ব্যাংকই আপনাকে টাকাটা ফেরত দিতে বাধ্য থাকবে। এখন আসুন লাভের প্রশ্নে। এফডিআর এর ইন্টারেস্ট রেট এক এক ব্যাংকে এক এক রকম হয় এবং এটা ডিপেন্ড করে অনেকটা আপনি কত দিনের জন্য এফডিআর করতেছেন। যত দীর্ঘ সময়ের জন্য আপনি টাকাটা জমা রাখেন তত রেটটা বেশি হয়। আবার একই সময়ের জন্য, যেমন ৩ মাস মেয়াদী এফডিআর এক ব্যাংকে আপনি দেখবেন ৭ থেকে ৮% দেওয়া হচ্ছে, আবার আরেক ব্যাংকে দেখবেন ১১ থেকে ১২% দেওয়া হচ্ছে। এটার কারণ হলো যেই ব্যাংকের টাকার চাহিদা বেশি, ডিপোজিটের চাহিদা বেশি, সেই ব্যাংক একটু বেশি রেট দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য রেট দিয়ে এফডিআরটা বা ডিপোজিটটা সংগ্রহ করে। আর অপরদিকে সঞ্চয়পত্রের রেট, সঞ্চয়পত্র যে সকল প্রতিষ্ঠান থেকে আপনি কিনেন না কেন, সঞ্চয়পত্রের রেট কিন্তু একই। কারণ সঞ্চয়পত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান একটাই, যেটা বাংলাদেশ গভর্নমেন্ট। তারা যে রেটটা ফিক্সড করে সেই রেটে সকলের নিকট থেকে সেই রেটই আপনি কিনতে পারবেন। কারো কাছ থেকে বেশি বা কারো কাছ থেকে কম পাওয়ার কোনো সুযোগ সেখানে নেই। দর্শক, আপনারা যদি এফডিআর করেন, যত টাকা এফডিআর ব্যাংকে করবেন, আপনার যদি এফডিআর করার পরে তাৎক্ষণিক টাকার প্রয়োজন হয়, তাহলে এফডিআরটা না ভেঙে আপনি যত টাকার এফডিআর করেছেন তার 80% পর্যন্ত টাকা আপনি সেই ব্যাংক থেকেই লোন নিতে পারবেন। বাট সঞ্চয়পত্র করলে কিন্তু আপনি সেই লোন ফেসিলিটিটা এফডিআর এর মতো পাচ্ছেন না। দর্শক, লিমিটের কথা যদি বলি, আপনারা জানেন যে সঞ্চয়পত্র একজন ব্যক্তি ৫০ লাখ টাকা পর্যন্ত ক্রয় করতে পারে। অপরদিকে এফডিআর ক্রয়ের সর্বোচ্চ কোনো লিমিট নেই। আপনার যত টাকা আছে আপনি তত টাকার এফডিআর ক্রয় করতে পারবেন। এখন আসুন যে কর রেয়াতের বিষয়টা নিয়ে কথা বলি। আপনারা যদি এফডিআর এ বিনিয়োগ করেন, তাহলে এই বিনিয়োগের জন্য আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন, রিটার্নে কিন্তু বিনিয়োগের জন্য কোনো ট্যাক্স ডিসকাউন্ট পাচ্ছেন না। অপরদিকে আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে কর আইনে বলা আছে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ের যে বিনিয়োগ, সেইটা ট্যাক্স ডিসকাউন্টের জন্য এলিজিবল ইনভেস্টমেন্ট হিসাবে বিবেচিত হবে। এই সঞ্চয়পত্র কিংবা এফডিআর যেখানেই আপনি বিনিয়োগ করেন না কেন, ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করার ক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্সের রিটার্নের যে প্রমাণক সেটা জমা দেয়া বাধ্যতামূলক না। ১০ লাখ টাকার বেশি যখনই আপনি সঞ্চয়পত্র কিনেন অথবা এফডিআর কিনতে যান, বর্তমান নিয়ম অনুযায়ী সেখানে আপনাকে আয়কর রিটার্নের যে প্রমাণক বা প্রুফ মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা সার্টিফিকেট, সেটা কিন্তু জমা দিতে হবে। যেমন আপনি যে কোনো সঞ্চয়পত্রেই বিনিয়োগ করেন না কেন, আপনি যদি ১ বছর কমপ্লিট হওয়ার আগেই সঞ্চয়পত্রটা ভেঙে ফেলেন, তাহলে কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। অপরদিকে এফডিআর যেহেতু অল্প সময়ের জন্য করা যায়, যেমন ৩ মাসের জন্য করা যায়, ৬ মাসের জন্য করা যায়, ইভেন ১ মাসের জন্য করা যায়, তাহলে মেয়াদ পূর্ণ করলে আপনি ৩ মাস পূর্ণ করলেই কিন্তু আপনি পূর্ণ রেটে ইন্টারেস্টটা পাচ্ছেন। তাই যদি স্বল্প সময়ের জন্য আপনারা বিনিয়োগ করতে চান, এই ক্ষেত্রে এফডিআরটা কিন্তু সুবিধাজনক। বাট দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করলে সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রটা কিন্তু সুবিধাজনক। এফডিআর আপনারা যে মেয়াদের জন্যই করেন, যদি আপনি না ভেঙে ফেলেন, তাহলে অটোমেটিক আবার সেই মেয়াদের জন্য এটা রিনিউ হয়ে যায়। এই সুবিধাটা সঞ্চয়পত্রে এতদিন ছিল না, বাট সম্প্রতি সঞ্চয়পত্র এই সুবিধাটা চালু হয়েছে। সঞ্চয়পত্র করার পরে আপনি যদি সেটা না ভেঙে ফেলতে চান, মানে মেয়াদ শেষে আপনি যদি এটাকে আবার রিনিউ করতে চান, তাহলে জাস্ট
আপনি মেয়াদ শেষ হওয়ার সপ্তাহখানেক আগে যেই অফিস থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখানে গিয়ে একটি আবেদন সাবমিট করলেই কিন্তু এটা অটোমেটিক আবার রিনিউ হয়ে যাবে। তো আজকের এই আলোচনা দেখে আপনি যদি এফডিআর করতে চান তাহলে বাংলাদেশের যে 61টা শিডিউল ব্যাংক আছে যে কোনো ব্যাংকে গেলে আপনি এফডিআর করতে পারবেন। অপরদিকে আপনি যদি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে বাংলাদেশ ব্যাংকে যেতে হবে আপনাকে। কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে যেগুলো কনভেনশনাল মানে সুদভিত্তিক কমার্শিয়াল ব্যাংক সেগুলোতে যেতে হবে। এছাড়া আপনার পোস্ট অফিসে গিয়েও সঞ্চয়পত্র ক্রয় করা যায়। এছাড়া জাতীয় সঞ্চয় ব্যুরো অফিসগুলো থেকেও আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন।